একজন আসামির পক্ষে তারা ওই আসামি ক্যান্সার আক্রান্ত বলে তারা জামিন নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে যে তারা যে পেপারসগুলো দাখিল করে বেলটা নিয়েছিলেন মানবিক কারণ দেখিয়ে, সেই পেপারসগুলো একটু ডাউটফুল। তো সেই কারণে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা ট্রাইব্যুনালের নোটিশে এনেছি। ট্রাইব্যুনাল বিষয়টা উপলব্ধি করে এটা যে অর্ডারটা তারা বিল গ্রান্টিং অর্ডারটা যেটা করেছিলেন সেটা এভেন্স বলে বা এটা অ্যাডজনমেন্ট করেছিলেন, সেটা আজকে পর্যন্ত অ্যাডজন আছে। আজকে আমি যেহেতু প্রথমবারের মতো এসেছি, আমি আজকে মাননীয় ট্রাইব্যুনালকে বললাম যে যেহেতু তাদের এই অ্যাপ্লিকেশনটা আমি দেখি নাই, এটার কন্টেন্টসটা আমাকে একটু বুঝতে হবে। যে পেপারসগুলো তারা সাবমিট করেছে, যেগুলো দিয়ে তারা জামিনটা নিয়েছিল, সেই পেপারসগুলোর যথার্থতা আমাকে একটু দেখতে হবে। সেই কারণে আমরা একটা অ্যাডজনমেন্ট চেয়েছিলাম। কোর্ট আগামী 3 তারিখ পর্যন্ত, মার্চের 2 তারিখ পর্যন্ত, মার্চের 2 তারিখ পর্যন্ত অ্যাডজন করেছেন। ওই তারিখে ওই বিষয়ে শুনানি হবে। আর আরেকটি মামলায় সাক্ষী আছে, জব্দ তালিকার সাক্ষী, ওনারা সাক্ষী দিচ্ছেন, আমাদের অন্য প্রসিকিউটর দায়িত্ব পালন করতেছেন। এই হলো আজকে আদালতের কার্যক্রম। আর আপনারা যারা বলছেন যে আসলে আমার এই অফিসে আসার পরে যেহেতু আমার সহকর্মী, আমার অন্যান্য প্রসিকিউটর বন্ধুদের সাথে আমার আনুষ্ঠানিক পরিচয় কিংবা এই ট্রাইব্যুনালের সামগ্রিক কর্মকাণ্ডের বিষয়ে তাদের কাছ থেকে আমি বিস্তারিত অবহিত হয়েছি। আরও অনেক কিছু জানার বিষয় আছে। মূল বিষয়টা হচ্ছে যে আমরা একেবারেই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালটা পরিচালিত হোক, এটা আমরা চাই, এবং এই ট্রাইব্যুনালের গতিশীলতা বৃদ্ধি হোক। আমরা চাই যে ট্রাইব্যুনালটা আরও বেশি গতিশীল হোক এবং আরও স্বচ্ছতার সাথে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হোক, এটা আমরা চাচ্ছি। এই ট্রাইব্যুনালে আপনার জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয় আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কীভাবে প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়, এবং আমরা আশা করছি, আমরা একমত হয়েছি সবাই যে এই মামলাগুলো আমরা খুব দ্রুতই বিচার কার্য যাতে শুরু হয় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। আর যে বিষয়টা আছে যে আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে 24টা মামলার ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, 21টা মামলার ট্রায়াল অলরেডি চলছে 2টি ট্রাইব্যুনালে। এই মামলাগুলো সমন্বয় করা, ব্যক্তিগতভাবে আমি এই কেসগুলো বিষয়বস্তু যেহেতু আমি এখনো দেখি নাই, আমি তাদের সবাইকে বলেছি যে এই সবগুলো কেস আমার কাছে দাখিল করবে এবং আমি এগুলো সব দেখব। চার্জগুলো, ফর্মাল চার্জগুলো ঠিক হয়েছে কিনা, ইনভেস্টিগেশনগুলো যথার্থ হয়েছে কিনা, এগুলো সব কিছু আমি দেখব। যদি কোনো বিষয়ে আমার কাছে মনে হয় যে ইনভেস্টিগেশনটা প্রপার হয়নি, আমি বিশ্বাস করি হয়েছে সব কিছুই, এরকম কোনো ত্রুটি বিচ্যুতি যদি আমার কাছে পরিলক্ষিত হয়, তাহলে সেটা আইন অনুযায়ী যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিব। আরও অন্যান্য বিষয়ে কিছু আলাপ আলোচনা হয়েছে যেগুলি আসলে আমরা পাবলিকলি প্রকাশ করছি না, সেটা যেগুলো আমাদের একেবারেই আভ্যন্তরীণ বিষয়। তো সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আশা করি শিগগিরই ইনশাল্লাহ আমাদের ট্রাইব্যুনালের আরও গতিশীল কার্যক্রম আপনারা দেখতে পাবেন, এবং আমরা একটা উল্লেখযোগ্যভাবে যাতে আমরা বিচারগুলো করতে পারি, ইনশাল্লাহ জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আমরা বিচারগুলো করতে পারি, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইনভেস্টিগেশনের কথা যেটা বলছিলেন, সেক্ষেত্রে যে মামলাগুলো ইতিমধ্যে রায় হয়ে গেছে, সেগুলো কি আবার একটু এরকম কোনো সুযোগ আছে? যেগুলো রায় হয়ে গেছে সেগুলো আমার দেখবার সুযোগ হয় নাই, সেই বিষয়ে আমি এখন মন্তব্য করতে পারছি না।
সবগুলোরই দেখবার তো সুযোগ আছে, তবে আমি সবগুলোই দেখব। যেগুলো বিচার হয়ে গেছে সেই ফাইলগুলো আমি দেখব। যদি কোনো বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিতে হয় সেভাবে নিব। আপনি কি দেখেছেন যে এখানে এসে আপনার এখন আলোচনায় পেয়েছেন কিনা যে মামলাগুলি নিম্ন আদালতে চলতে পারে অন্যান্য জায়গায় সেইগুলি এখানে নিয়ে আসা হয়েছে, এতে কি আপনার মানে মানে ভার হয়ে গেল কিনা এরকম? আসলে যে বিষয়টা আপনি তুলেছেন এই বিষয়টা আজকে আমরা আমাদের সভায় আমরা আলাপ আলোচনা করেছি। সেখানে প্রসিকিউটরের উপর একটি দায়িত্ব আছে, একটা আইনগত দায়িত্ব হচ্ছে যে চিফ প্রসিকিউটর তিনি একটা প্রসিকিউশন উনি দেখবেন, যথাযথভাবে দেখবেন। দেখার পরে আমাদের এই আইনের সেকশন 3(2)তে যে অভিযোগগুলো এ আদালতে বিচার্য সেগুলো এখানে বিচার হবে, আর যে অভিযোগগুলো এখানে বিচার হবে না সেগুলি কিন্তু অন্য আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্ট হতে পারে, জজ কোর্ট হতে পারে, সেগুলি ওই আদালতে, প্রপার আদালতে পাঠাবার এখতিয়ার আছে। তো সেটা আসলে এটা চিফ প্রসিকিউটরের একক দায়িত্ব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখব, এটা দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ যা নেওয়ার আমি নেব। ডাবল জিও পার্টি হচ্ছে কিনা, না, ডাবল জিও পার্টি তো আরেক জিনিস, ডাবল জিও পার্টির বিষয় না। আপনি কোনটাকে মিন করে ডাবল জিও পার্টি বলছেন আমি বুঝছি ঘটনা এখানেও মামলা চলছে, ওই ট্রায়াল না, এরকম তো আমাদের এরকম কোনো বিচার এখানে হয়নি যেটা সাইমেলটেনিয়াস ওখানে ট্রায়াল চলছে বা এখানে ট্রায়াল চলছে বা ওখানে একবার সাজা হয়ে গেছে এখানে আবার বিচার চলছে না, এরকম কোনো ট্রায়াল আমার জানা মতো এখানে হচ্ছে না। মনোজ প্রসিকিউটর, আপনার কি ডেভিড বার্গম্যানের একটা মানে পোস্ট চোখে পড়েছে কিনা যে উনি কয়েকজনের ছবি ব্যবহার করেছেন, বিশেষ করে দীপুমণি, এসটি মানে উনি বলতে চাচ্ছেন যে প্রায় 15 মাস ধরে তারা মানে তাদের তদন্ত শেষ হয় না, এখানে কি আসলে কোনো আইনের ব্যত্যয় ঘটছে? মানে ওনার এই পোস্টে উনি আমি দেখি নাই, তবে আমি ওভারঅল আজকে আমার ইনভেস্টিগেশন এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, আমি তাদেরকে নিয়ে খুব শিগগির তাদের নিয়ে আমি বসবো। যেহেতু আপনারা জানেন যে আমাদের যারা প্রসিকিউটর আমরা কিন্তু ইনভেস্টিগেশনের অংশ, সেটা আমরা শিগগির, আমি তো আজকে তাদেরকে বলেছি যে তা আমরা খুব শিগগির তাদেরকে নিয়ে আমরা বসবো, সমস্ত কেসগুলি আমি পর্যালোচনা করব। জুলাই বিপ্লবের ঘটনাটা একটা অনেক বড় ঘটনা। আমরা এখানে যে ফর্মাল চার্জগুলো দেখছি বা শেখ হাসিনারও যে বিচার, সেই বিচারটা আমরা দেখছি যে এই তদন্তগুলো একটা নির্দিষ্ট বিচার ওরিয়েন্টেড টার্গেট করে এই তদন্তটা করা হয়েছে। অ্যাজ এ হোল আমরা নেশন হিসাবে এই পুরো ঘটনাটার একটা তদন্ত এখন পর্যন্ত দেখি নাই। জাতিসংঘের একটা তদন্ত আছে কিন্তু আমাদের নিজস্ব কোনো তদন্ত নাই। পুরো ঘটনার এরকম কোন তদন্ত আদ্যপান্ত যেটি ধরেন পরবর্তীকালে পুলিশ হত্যা থেকে শুরু করে পুরো ঘটনাকে কাভার করবে, এইভাবে কি তদন্তটা হওয়া উচিত কিনা আপনার কি মনে হয়? নিশ্চয় ওইভাবে হওয়া উচিত, তবে আপনি যে কথাটা বললেন যে কারো তদন্তটা টার্গেট করে হয়েছে, এটা কিন্তু আমার পার্সোনাল নলেজে নাই। আমি বারবারই বলছি যে আমি মাত্র এসে জয়েন করলাম, আমি পেপারস না দেখে, আমি সিডিগুলো না দেখে, মামলার কাগজপত্র না দেখে আমি কোনোটাই উত্তর দেওয়া সম্ভব না। তবে এরকম আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। কালকে একটি অভিযোগের ভিত্তিতে বলা যায় যে জুলাইয়ে যে বিচারগুলো হয়েছে এখন পর্যন্ত পুরোটাই বিতর্কিত হয়ে গেছে, কারণ চৌধুরী মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে বলা হয়েছে যে লেনদেন করা হয়েছে হিউজ পরিমাণ, এরকম অনেক অভিযোগ আছে। তাহলে চৌধুরী মামুনকে রাজসাক্ষী করে বিচার করা কি ভুল ছিল বা আপনার কি মনে হয় এখন তাহলে পুরো জুলাইয়ের যে বিচারগুলো? দেখেন, এই কথাগুলো সবটাই ঘুরে ফিরে বারবার একই কথা আসবে যে চৌধুরী আব্দুল্লাহ মামুনের এই কেসটা আমি পরিচালনা করি নাই এবং সেটা আমি দেখি নাই এখন পর্যন্ত। সেটা যদি দেখে কোনো অনিয়ম হয়ে থাকে এবং সেখানে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে আমরা নিব। আমি আগে ফাইল দেখব, যদি ফাইল দেখে কোনো আইনগত পদক্ষেপ না কোনো আইনগত সুযোগ থাকে নেব। আমাকে না দেখে আর কোনো উত্তর দিতে পারছি না, আমাকে একটু দেখতে দেন, আমাকে একটু কাজ করতে দেন। কথা বলি আমিন ভাই, একটা অপ্রিয় কথা বলি, এখন আপনি নতুন চিফ প্রসিকিউটর, নিশ্চয়ই আপনার মতো করে আপনি সাজাবেন, এখানে অনেকের ভিতরে শঙ্কা আছে কি থাকবে কি থাকবে না,
দেখেন একেবারেই আমার মনে হয় এইসব প্রশ্ন আমি নিচ্ছি না, কারণ এইগুলো নিয়ে আমি এখন মোটেও কোনো কনসার্ন না। এখানে 16 জন প্রসিকিউটর আছেন, তারা কাজ করতেছেন। এখানে কারা থাকবেন কারা থাকবেন না, এটা চিফ প্রসিকিউটরের কোনো এখতিয়ার না, এটা সরকারের এখতিয়ার। সরকার আমাকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অন্যান্য প্রসিকিউটরদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সো এটা অ্যাবসলিউটলি অথরিটি অফ দি গভর্নমেন্ট। আমি ভাই একটা লাস্ট একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি তো দায়িত্ব নিয়েছেন, এই সময়ের ভিতরে আপনার সবকিছু উত্তর দেওয়া সম্ভব না। আপনার প্রসিকিউশন টিমের 16 জনের মধ্যে মিস্টার সুলতান মাহমুদ তিনিও আছেন। আমরা গতকাল থেকে কিন্তু দেখছি যে চিফ প্রসিকিউটর যিনি গতকালকে যাদের দায়িত্ব নিলেন তার ব্যাপারে এবং গাজী এম.এস. তামিম দুজনের ব্যাপারে এই আলোচনা হওয়াতে মানে একটা পক্ষ এটা নিয়ে সমালোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে যেখানে লেনদেনের প্রসঙ্গটা আসে সেখানে আসলে বিচার প্রক্রিয়াটা একটা প্রশ্নবিদ্ধ হয়। আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আপনি খুব শীঘ্রই এইটার একটা ধোঁয়াশা, কারণ আপনি আরো দীর্ঘ টাইম দায়িত্ব পালন করবেন, তো রেসপন্সিবিলিটি তখন আপনার উপরেও চলে আসবে। এইটার একটা মানে নতুন চিফ প্রসিকিউটরের কাছ থেকে আমরা একটা আশা করছি যে আমি এক কথাই বলে দেই, এই বিষয়ে বারবার একই প্রশ্ন করে লাভ নাই, কারণ আমি একটা কথাই বলছি যে আমি এইখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে, সমস্ত মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে। আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। এখানে বিচারের বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দেব না। একটু বলি যে আগামীকাল বিডিআর হিসেবে আপনি দীর্ঘদিন আসামিপক্ষে আইনজীবী ছিলেন। ট্রাইব্যুনালে বিডিআর এর এই তদন্ত কমিশন সহ পুরো 1.5 বছরে অনেকগুলো অভিযোগ আলোচনা ছিল, ওই নিহতের আর্মি অফিসারদের পরিবারগুলো একাধিকবার এসেছে। আপনি এই বিষয়টা না, এই বিষয়ে আসলে জাহিদের সাথে একটু যোগ করি, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু যে নতুন আরেকটা কমিশনের কথা বলেছেন। আপনি যেহেতু অনেক দীর্ঘ মানে অধিক সংখ্যক আসামি পক্ষের আইনজীবী ছিলেন, আপনার পুরো জিনিসটা মানে এট এ গ্লান্স আপনার নজরে আছে। যেখানে একটা আপিল পেন্ডিং আছে, এখানে যেহেতু মানে হত্যা মামলা যেটা সেটা আপিল, মানে সামগ্রিকভাবে আপনি এখন রাষ্ট্রপক্ষও বটে। একটা কিছু আমাদেরকে মানে যেহেতু কালকে 25শে ফেব্রুয়ারি এটা সামগ্রিক কোন একটা মেসেজ যদি দেন আমাদেরকে, মানে আমরা একটা নিউজের জন্য আমাদের দরকার আসলে। না, বিষয়টা হচ্ছে যে পিলখানা হত্যাকাণ্ডের মামলায় আমি আসামি পক্ষে কাজ করেছি। আপনারা জানেন যে এই মামলায়, এই ঘটনায় 2টা মামলা হয়েছিল। একটা হত্যা মামলা, যেটা এখন বিচার শেষ হয়ে হাইকোর্ট ডিভিশনে হিয়ারিং হওয়ার পরে এখন অ্যাপিলেট ডিভিশনে একটা পার্ট শুনানির অপেক্ষায় আছে, এটা কার্যতালিকা আছে। আর বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি, এটা বিচারিক আদালতে বিচার চলছে। ইতোমধ্যে 300-র বেশি আসামির জামিন হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে আরও যারা জামিন পাওয়ার মতো এরকম তাদেরও হয়তো জামিন হবে। আমি এখন যেহেতু একটা নতুন দায়িত্বে এসেছি, সাধারণভাবে আমার একটা প্রত্যাশা থাকবে যে প্রায় 16 বছর যাবৎ এই মানুষগুলো আসলে জেল হাজতে আছে। অনেকটা বলা যায় এটা অনেকটা বিনা বিচারে আছে। সো আমি প্রত্যাশা করব যে যেটা অ্যাপিলেট ডিভিশনে যে মামলাটি আছে, এটা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এটা আমি প্রত্যাশা করি। আর যে মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন আছে, সেটাও ওখানে আমি যারা প্রসিকিউশনে কাজ করছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যে এইটি খুব দ্রুত নিষ্পত্তির একটা ব্যবস্থা নেবেন। আর যারা জামিন পাওয়ার যোগ্য তাদের যাতে জামিন হয়, এবং এটি দ্রুত নিষ্পত্তি আমি কামনা করি। আপনি আগে আমাদেরকে একটা স্ট্যাটিস্টিক দিয়েছিলেন যে বিস্ফোরক মামলাটার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকার কারণে
এটা ছিল আরো 2-3 বছর আগে, যে প্রায় 500-র মতো মানুষ মানে যাদের 5 বছর 7 বছর সাজা হয়েছে, কিন্তু ওই মামলাটার কারণে তারা আসলে বের হতে পারছে না। তাদের কথাই বলছি, এই লোকগুলোর মধ্যেই 300-র অধিক আসামির বেল কিন্তু ইতিমধ্যে হয়েছে। আমরা পর্যায়ক্রমে এই মানুষগুলোর বেল হবে বলে আশা করতেছি। আরেকটা বিষয় হচ্ছে এই যে বিস্ফোরক যে মামলাটা চলছে, অনেক সাক্ষী হয়ে গেছে, 16 বছরের মামলা, এই মামলায় কি এখন কাউকে আসামি করার বা না, বিস্ফোরক মামলায় অনেক সাক্ষী হয় নাই। বিস্ফোরক মামলায় আমার জানা মতে 299 জনের সাক্ষী হয়েছে। ওই মামলায় প্রায় 1300-র উপরে সাক্ষী আছে। আমি জানি না প্রসিকিউশন কতজন সাক্ষীকে পরীক্ষা করবেন, কারণ তারা যদি 1300 সাক্ষীকে পরীক্ষা করতে হয়, এখন যে গতিতে তারা সাক্ষী নিচ্ছে, তাতে আমার তো মনে হয় না যে আসামিদের জীবদ্দশায় আর এটা শেষ হবে। আরো 20 বছর নতুন করে এই লেভেলে অন্তর্ভুক্ত করার কাউকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ আছে কিনা সেটা জানতে চেয়েছিল। না, এইটা সরকারের বিষয়। যদি কোনো সরকার পক্ষ থেকে যদি মনে করে যে এই ইনভেস্টিগেশনটা আবার হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে কোনো কারণে যদি এটা হয়, হতে পারে। তবে আপনারা দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছেন আর একটা কমিশন করবে। যদি কমিশন একটা অলরেডি হয়েছে, একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, তারা একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টটা হাইকোর্টে একটা রিটের প্রেক্ষিতে হয়েছিল, কিন্তু সেই রিপোর্টটা আমরা এখন পর্যন্ত আদালতে তারা দাখিল করেনি, সরকারও এটা প্রকাশ করে নাই। আমরা জানি না এই রিপোর্টের মধ্যে কিভাবে কি আসছে। এরই মধ্যে আমাদের নতুন সরকার আবার দেখলাম আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন যে একটা কমিশন করবেন। তো সেরকম কমিশন যদি হয়, সেই কমিশন রিপোর্টের প্রেক্ষিতে হয়তো যদি নতুন কেউ জড়িত হয়, তাহলে সেই ক্ষেত্রে আইনগতভাবে যেটা ফার্দার ইনভেস্টিগেশনের প্রশ্ন হোক বা অন্য কোনো বিষয়টা তদন্ত সাপেক্ষে, রিপোর্ট সাপেক্ষে বলা যাবে। ভাই, এই ট্রাইব্যুনালে আমরা একটা জিনিসের খুব শুরু থেকেই ফিল করি, একটা ওয়েবসাইট ঠিক মতো কাজ করে না, একটা আমরা কজ লিস্ট পাই না, এত বড় আলোচিত জায়গা সেই শুরু থেকে, এটা আমরা অনেকবারই বলছি। এখন এই বিষয়টা আপনি একটু নজর দিবেন কিনা? ইনশাআল্লাহ। আমাদের এই প্রতিদিনের উপরে নির্ভর করতে আগের রাত্রে একজনের কাছ থেকে আরেকজনকে নিতে হয়, এটা খুব এই ট্রাইব্যুনালকে গতিশীল করবার জন্য যা করণীয় আমরা সব পদক্ষেপ আমি নিব ইনশাআল্লাহ। এই বিষয়ে আসলে আমরা আজকে বৈঠক করেছি। আমাদের এখানে আরো বিষয় আছে যেগুলো আমি বললামই যে সবকিছু আপনাদের কাছে প্রকাশ করছি না। এখন আমাদের অনেকগুলো বিষয় আছে যেগুলি আমি মনে করি যে একটা ট্রাইব্যুনালের স্বচ্ছতার জন্য আমাদের কাছে অনেক ডকুমেন্টস থাকে, অনেক আলামত থাকে, এগুলি আনা নেওয়ার একটা ব্যাপার থাকে, আমাদের প্রসিকিউটরদের সিকিউরিটির বিষয় থাকে, নানান কিছু থাকে। এই সব কিছু বিষয় নিয়ে আমরা সার্বিক কথা বলেছি আজকে, এবং আমি বুঝবার চেষ্টা করেছি সবার কাছ থেকে। তো আমি যেগুলো বিষয় বুঝেছি এবং সেই বিষয়ের উপরে যেগুলো সরকারের কাছে আমাদের বলার এগুলো আমরা বলবো। এবং এই প্রশাসনকে আপনি যেটা বলছেন যে ওয়েবসাইটে আপনার মামলা রেফারেন্স দেখা, এগুলি সব কিছুই আমরা আধুনিক আপ টু ডেট করবার জন্য যা করার সব পদক্ষেপ আমরা খুব শিগগির নেব ইনশাআল্লাহ। কোনো দুর্বলতা বা কোনো অস্বচ্ছতা পেয়েছেন কিনা এখন পর্যন্ত, যতটুকু বুঝলেন আলাপ করে? কি যেমন মানে আপনি প্রসিকিউশন টিমের সাথে যে আলাপ করলেন, সেখানে কথা বলে মানে এতদিন যেভাবে রান করেছে, না, এটা আসলে বিষয়টা এরকম না। যেমন ধরেন আমি তো তাদের অনেকটা সাফল্যই দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে দেখেন 24টা মামলা ইতোমধ্যে ফর্মাল চার্জ তারা সাবমিট করেছেন, 21টা মামলা ট্রায়ালে আছে। এই সময়ের মধ্যে এতগুলো মামলা হচ্ছে, আমি খোঁজ নিয়ে দেখেছি আর অনেকগুলো মামলা ইনভেস্টিগেশনে আছে এবং তারা কাজ করে যাচ্ছে। এখন সেই কাজ করবার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো অনিয়ম হয়, সেটা আমরা দেখতে পারবো। কিন্তু একেবারে কাজ হয়নি বা এটা বলা ঠিক হবে না, এটা অবিচার হবে সবার প্রতি। কারণ হচ্ছে যে এই সময়ের মধ্যে 24টা মামলার ফর্মাল চার্জ দাখিল করা পর্যন্ত এটা তো একটা সময় সাপেক্ষ বিষয়। 21টা মামলা অলরেডি আমাদের ট্রায়াল চলছে। দোয়া করেন যাতে যে মামলাগুলো ফর্মাল চার্জ হয়েছে অথবা যেগুলো ট্রায়াল চলতেছে সেগুলো যাতে আমরা শিগগির শেষ করতে পারি। নতুন যেগুলো ইনভেস্টিগেশন আছে সেগুলো যাতে খুব দ্রুত ইনভেস্টিগেশন শেষ করা যায়। আপনারা জানেন এটা আসলে দেখেন এই অপরাধগুলো কিন্তু অন্য অপরাধগুলোর মতো নয়। অনেক সময় সরাসরি এভিডেন্স পাওয়া যায় না,
তো সেই জায়গাগুলো থেকে এইগুলি অনেক বিষয় ইনভেস্টিগেশনের থাকে এবং খুব আমাদের ইনভেস্টিগেশনের জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়, অনেকটা সময় সাপেক্ষ বিষয় হয়। এই সব কিছু বিচার বিশ্লেষণ করে যে খুব বেশি একটা আমাদের যে সময় গেছে এরকমটা মনে করার কোনো কারণ নাই। তবে আমি মনে করি যে আরও গতিশীল যদি করার কোনো সুযোগ থাকে সেটা করা হবে। ধন্যবাদ সবাইকে। আমরা আরেকটা শেষ প্রশ্ন যে অনেক মানে এই যে দ্রুততার সাথে মানে মামলা হয়েছে, এই বিষয়টি নিয়ে দেশি বিদেশি অনেক জায়গা থেকে বলা হয়েছে অসম্ভব দ্রুততার সাথে বিচারগুলো হয়েছে, সেটি কি বিচারের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে? কিন্তু আইনেই তো বলা আছে যে দ্রুততার সাথে করতে হবে। এই আইনে আমাদের আইনেই বলছে যে একটা মামলার প্রসিডিং শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত অ্যাডজনমেন্ট দেওয়া যাবে না। এটা তো আইনের স্পিরিটটাই হচ্ছে যে দ্রুত বিচার করতে হবে, খুব স্পিরিটায়াল করতে হবে। তো সেই ক্ষেত্রে মানুষের তো জন আকাঙ্ক্ষাও তো এই মামলা দ্রুত শেষ করা। আমরা যদি একটা মামলা দিনের পর দিন বছরের পর বছর নেই তখন তো এটা হচ্ছে আমরা দেখেছি যে জুলাই আগস্টের পরে এই ট্রাইব্যুনালে ৭১ যে মানবতা বিরোধী অপরাধ সেখানকার যত সবাই খালাস পেয়ে গেছে। তারপর সেই বিচারগুলো আর এগোয়নি, সেটাকে আপনারা কি রিভাইভ করবেন? অনেকগুলো মামলা পেন্ডিং আছে, প্রায় 40-50টা মামলা পেন্ডিং আছে। আমি জানি না এখনো আগের কি মামলা কতগুলো পেন্ডিং আছে আমি জানি না, কিংবা কি অবস্থায় কি হয়েছে আমি কিছুই জানি না। তবে আমি তো বললাম যে আমি এটা আজকে প্রথম কার্যদিবস আমার, আমি পর্যায়ক্রমে দেখব, আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আমি দেখি আগের কি হয়েছে, আগের কয়টা মামলা পেন্ডিং আছে বা কি অবস্থায় কে খালাস পেয়েছে কে খালাস পায়নি সবই দেখব।